where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা করব। ইতিহাসের তৃতীয় অধ্যায় আজকে আমরা একটু পড়ে নেব। দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা হলো রাজনৈতিক বিবর্তন। আমরা রাজনৈতিক বিবর্তন বলতে আমরা সেই সময়কার রাজনৈতিক বিবর্তন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যা যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছরেরও আগের সময়কাল। সেই সময়কাল যদি আমরা দেখি, এই সময়ে গ্রিস দেশে রাষ্ট্রনৈতিক অবস্থা কেমন ছিল, তাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং এই রাষ্ট্রনৈতিক ব্যবস্থা কিভাবে গড়ে উঠল যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে এবং তার বৈশিষ্ট্যই বা কেমন ছিল, আর এই রাজনৈতিক ব্যবস্থার বা রাষ্ট্রনৈতিক ব্যবস্থার পতন ঘটল কিভাবে, সেই সম্পর্কে আজকে আমি 2-4টি কথা। গ্রিস দেশের রাষ্ট্রনৈতিক ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমে যে শব্দটা আমাদের সামনে উঠে আসে তা হলো পলিস। এক ঝলক দেখে নিব যে পলিস জিনিসটা কি। পলিস বলতে সাধারণভাবে আমরা বুঝি হচ্ছে ইংরেজি ভাষাতে সিটি স্টেট। সিটি স্টেট এর যদি আক্ষরিক বাংলা অনুবাদ করা যায় তাহলে বাংলাতে আমরা একে বলবো নগর রাষ্ট্র। তাহলে পলিস বলতে আমরা বুঝি ইংরেজিতে সিটি স্টেটকে এবং বাংলাতে বুঝি নগর রাষ্ট্র। তো এই নগর রাষ্ট্র বলতে কি বোঝায় সেই সম্পর্কে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে অ্যারিস্টটল বলছেন যে পলিস হলো এমন একটা
নির্দিষ্ট ভূখণ্ড, যে ভূখণ্ডে একটা জনসমষ্টি থাকবে এবং এই জনসমষ্টি এই ভূখণ্ডের সরকারি কাজে বা পলিসে কাজকর্মে অংশগ্রহণ করবে। তার মানে অ্যারিস্টটলের সংজ্ঞাটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো অ্যারিস্টটল বলছেন যে গ্রিসের যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল সেই নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল তিনটি। কি কি দেখা যাক। অ্যারিস্টটল বলছেন যে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটা জনসমষ্টি থাকবে, আর এই জনসমষ্টিকে শাসন কার্য পরিচালনার জন্য এবং এই জনসমষ্টিকে সরকারি কাজ করতে হবে, অর্থাৎ একটা শাসক শাসক। অ্যারিস্টটল পলিসি অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পূর্বে যে রাষ্ট্র ব্যবস্থার সংজ্ঞা দিলেন, যে পলিসির সংজ্ঞা দিলেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তিনটি বৈশিষ্ট্যের কথা বললেন। 1 নির্দিষ্ট ভূখণ্ড, 2 জনসমষ্টি, 3 সরকার বা শাসক। এই রকম একটা কাঠামো মধ্যে অন্তর্ভুক্ত জনসমষ্টি নিয়ে গ্রিস দেশে গড়ে উঠেছিল পলিস। এইবার আমরা এক ঝলক দেখে নিব যে গ্রিস দেশে এই পলিস বা সিটি স্টেট বা নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল কিভাবে। সাধারণভাবে কার্ল মার্কস আমাদেরকে বলেছেন যে মানুষ যখন সুসভ্য হয়ে উঠল, মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ করতে শুরু করলো, তার আগে একটা স্তর ছিল, সেই স্তর হচ্ছে সাম্যবাদী একটা সমাজ গড়ে উঠেছিল, সেই সমাজ হচ্ছে সাম্যবাদী সমাজ। মার্কস বললেন এই সাম্যবাদী সমাজের মধ্যে ধীরে ধীরে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব, আর ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের সাথে সাথে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটলো। ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হলো একটা শক্তিশালী শাসনযন্ত্র, আর এই শাসনযন্ত্র থেকে উদ্ভব ঘটেছিল রাষ্ট্র। আমরা এবার দেখব যে প্রাচীন গ্রিসে এই পলিস বা সিটি স্টেট বা নগর রাষ্ট্রের উদ্ভবের পিছনে কি ভূমিকা ছিল, কিভাবে এর উদ্ভব ঘটল। আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পূর্বে গ্রিস দেশে বেশ কয়েকটা বড় বড় রাষ্ট্র অস্তিত্ব ছিল, কিন্তু এই বড় রাষ্ট্রগুলো ডেরিয়ান বিজয়ের সময় ডোরিয়ান বিজয়ের সময় এই গ্রিস দেশে বড় বড় যে রাষ্ট্রগুলো ছিল, এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে এবং ভেঙে গিয়ে অসংখ্য ছোট ছোট ভূখণ্ডের সৃষ্টি হয়। এই বড় রাষ্ট্রগুলো ভেঙে গিয়ে যে ছোট ছোট ভূখণ্ডের সৃষ্টি হলো, এই ছোট ছোট ভূখণ্ডগুলো ধীরে ধীরে পলিস হিসেবে পরিচিত। তার মানে গ্রিস দেশে যে পলিস গড়ে উঠেছিল তার পিছনে ছিল বড় বৃহৎ
বৃহৎ রাষ্ট্রের ভাঙন এবং এই বৃহৎ রাষ্ট্র থেকে ছোট ছোট ভূখণ্ড উদ্ভব এবং এই ছোট ছোট ভূখণ্ডগুলো ধীরে ধীরে বিবর্তিত হয়ে সৃষ্টি করলো পলিস। আমরা যদি গ্রিক ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো মুখ্যত গ্রিস এশিয়া মাইনর এশিয়া মাইনরে গ্রিস, এশিয়া মাইনর আর ইজিয়ান সাগরের দ্বীপসমূহে মুখ্যত এই পলিসগুলো বিকাশ ঘটেছে এবং সেই সময় পলিসের সংখ্যা ছিল প্রায় 1500 পলিসের বিকাশ ঘটেছিল। আর এই পলিসগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো পলিসের কথা আমরা উল্লেখ করতে পারি, একটা হচ্ছে এথেন্স আর আরেকটা হলো স্পার্টা। এই পলিসগুলোর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ পলিস ছিল, এক এথেন্স আর স্পার্টা, এই দুটো ছিল গুরুত্বপূর্ণ পলিস। তাহলে আমরা বলতে পারি যে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পূর্বে গ্রিস দেশে যে পলিসগুলোর উদ্ভব ঘটেছিল সেই পলিসের উদ্ভবের পিছনে ছিল বৃহৎ রাষ্ট্রগুলোর ভাঙন এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডের উদ্ভব, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডগুলো ধীরে ধীরে বিবর্তিত হয়ে তৈরি করেছিল পলিস। প্রায় 1500 পলিসের কথা আমরা জানতে পারলাম। আর এই পলিসগুলোর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পলিস ছিল সেটা হচ্ছে স্পার্টা আর এথেন্স। আমরা এইবার এই পলিসগুলো ভালো করে যদি বুঝতে হয় তাহলে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা এক ঝলক দেখে নিব যে এই পলিসগুলোর বৈশিষ্ট্য কি ছিল। যে কোনো জিনিসকে বুঝতে গেলে আমাদের প্রথমেই তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে সেই জিনিসটা বুঝতে আমাদের সহজ হয়। এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে আমরা প্রথমেই আবার অ্যারিস্টটলে ফিরে যাব, বিশ্ববিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং তার পলিটিক্স নামক গ্রন্থ। অ্যারিস্টটল আমরা একটু আগে দেখেছি যে অ্যারিস্টটল পলিসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন তিনটে জিনিসের কথা। এক হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডের কথা তিনি বলেছিলেন, একটা জনসমষ্টির কথা বলেছিলেন এবং একটা সরকার বা শাসনযন্ত্রের কথা তিনি বলেছিলেন। তাহলে পলিসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যখন আমরা আলোচনা করব তখন এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে নিয়েই আমরা কিন্তু বিশেষভাবে আলোকপাত করব। প্রথমে আমরা পলিসের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে আমরা এর পলিসের আয়তন, আমরা এই সম্পর্কে বলতে গেলে প্রথমে পলিসের আয়তন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যে পলিসগুলো আগেই আমি বলেছি যে বৃহৎ রাষ্ট্রগুলো ভেঙে গিয়ে ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল, কাজে পলিসের আয়তন ছিল কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। সাধারণভাবে পলিসগুলো হচ্ছে খুব ছোট ছোট আয়তন বিশিষ্ট। কিরকম আয়তন বিশিষ্ট পলিসের কথা আমরা বলবো সেটা দেখতে গেলে আমরা বলবো যে
কোরিন্থ গ্রিসের একটা নগর রাষ্ট্র, নাম ছিল হচ্ছে কোরিন্থ। এই কোরিন্থের আয়তন ছিল 300 330 বর্গ কিলোমিটার। আর একটা নগর রাষ্ট্র মাইসিন, মাইসিন ছিল অত্যন্ত ছোট ক্ষুদ্র একটা নগর রাষ্ট্র, যা আয়তন সাধারণভাবে আনুমানিক আমরা বলতে পারি 150 থেকে 200 বর্গ কিলোমিটার। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, সেই নগর রাষ্ট্রগুলো মুখ্য বৈশিষ্ট্য ছিল এর আয়তন। আয়তনের দিক থেকে এই নগর রাষ্ট্রগুলো ছিল অত্যন্ত ক্ষুদ্র। যদিও অ্যারিস্টটল এই আয়তনটাকে একটা পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন, কিন্তু একজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে হোপার, মজা করে বলছেন অ্যাবনর্মাল স্টেট। হোপার এত ছোট আয়তন বিশিষ্ট নগর রাষ্ট্রগুলোকে অ্যাবনর্মাল স্টেট, বাংলাতে বলতে গেলে অস্বাভাবিক রাষ্ট্র বলে অভিহিত করেছে। তাহলে এক ঝলক আমরা একটু দেখে নেব যে পলিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল আয়তন। আয়তনের দিক থেকে পলিসগুলো হতো অত্যন্ত ছোট। পলিসগুলোর আয়তন কেমন হতো? কোরিন্থ বলে একটি নগর রাষ্ট্র, যার আয়তন ছিল 330 বর্গ কিলোমিটার। মাইসিন বলে আর একটি নগর রাষ্ট্র, যার আয়তন ছিল 150 থেকে 200 বর্গ কিলোমিটার। অ্যারিস্টটল কিন্তু এই ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করছেন এবং তিনি একে বলছেন পারফেক্ট কমিউনিটি, কিন্তু ঐতিহাসিক হোপার একে বলছেন অ্যাবনর্মাল স্টেট। যেই যাই বলুক না কেন, একটা বৈশিষ্ট্য খুব পরিষ্কার, যে গ্রিসের সিটি স্টেট বা নগর রাষ্ট্রগুলোর আয়তন ছিল খুব কম। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে যাব। দ্বিতীয় বৈশিষ্ট্য জনসংখ্যা। আয়তন যদি সিটি স্টেটের বা নগর রাষ্ট্রের কম হয়, তাহলে তার জনসংখ্যা যে খুব কম হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিটি স্টেটগুলোর জনসংখ্যা ছিল অত্যন্ত কম। এই জনসংখ্যা কেমন হবে তা নিয়ে কিন্তু গ্রিক দার্শনিকদের মধ্যে আবার মতপার্থক্যের কিন্তু অভাব ছিল না। অ্যারিস্টটল বলছেন যে একটা সিটি স্টেটের আয়তন মোটে 10 হবে না। উনি সংখ্যাটা বলছেন 10 হবে না, আবার সব থেকে বেশি 1 লক্ষ। হবে না, এটা অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছেন
যে একটা সিটি স্টেটের সংখ্যা কখনোই 10 হবে না, আবার একটা সিটি স্টেটের সংখ্যা কখনোই 1 লক্ষ হবে না। প্লেটো বলছেন একটা সিটি স্টেটের জনসংখ্যা হবে 5,000। তিনি বলছেন যে সিটি স্টেটের জনসংখ্যা হবে 5,000। গ্রিস দেশে মনে করা হতো যে যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেটা হলো বর্বর রাষ্ট্র। প্রতিবেশী পারস্য জনসংখ্যা ছিল প্রচুর বেশি, সেই জন্য পারস্য সম্পর্কে গ্রিকদের ধারণা ছিল পারস্য হচ্ছে একটা বর্বর রাষ্ট্র। সুতরাং আমরা বলতেই পারি যে জনসংখ্যাগত দিক থেকে হচ্ছে সিটি স্টেটের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট। মোটামুটিভাবে একটা সিটি স্টেটের জনসংখ্যাকে বিবেচনাধীন হিসেবে গ্রহণ করা হয়েছিল 5,000। কিন্তু এই প্রসঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন সিটি স্টেটের জনসংখ্যা কিন্তু বিভিন্ন রকম ছিল। আমরা এক ঝলক একটা পরিসংখ্যান দেখে নেব। কি পরিসংখ্যান? আমরা একটা কলাম আকারে এই জনসংখ্যার একটা পরিসংখ্যান আমরা দেখব, তাতে আরো পরিষ্কার হবে যে কিভাবে এই নগরাষ্ট্রগুলোর জনসংখ্যা কি পরিমাণ ছিল এবং যেটাকে আদর্শ জনসংখ্যা বলে মনে করা হতো। পলিস না অ্যাটিকা অ্যাটিকার জনসংখ্যা ছিল 3,50,000। অ্যাটিকার জনসংখ্যা ছিল 3,50,000। এথেন্স এথেন্সের জনসংখ্যা ছিল 2,50,000। আর করিন্থ করিন্থের জনসংখ্যা ছিল 90,000। সুতরাং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় এথেন্সের যে বিভিন্ন সিটি স্টেটগুলো গড়ে উঠেছিল, সেই সিটি স্টেটগুলোর জনসংখ্যাও কিন্তু বিভিন্ন রকমের ছিল। অ্যাটিকার জনসংখ্যা ছিল 3,50,000, এথেন্সের জনসংখ্যা ছিল 2,50,000, করিন্থের জনসংখ্যা ছিল 90,000। আমাদের ইতিহাসের কোনো প্রশ্ন যখন আমরা পরিসংখ্যান দিই, সেই পরিসংখ্যান আমরা কোথা থেকে পাই তার একটা উৎস দেওয়া অত্যন্ত দরকার। সেই জন্য আমরা উৎস হিসাবে লেখক জীবন মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করতে পারি। তার গ্রন্থ থেকে আমরা এই পরিসংখ্যানটা পাই। তাহলে এই বিষয় সম্পর্কে, জনসংখ্যা সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হলো যে সিটি স্টেটের জনসংখ্যা হবে কম, তবে বিভিন্ন সিটি স্টেটের জনসংখ্যা কিন্তু বিভিন্ন রকম ছিল। উদাহরণ
3,50,000 ছিল অ্যাটিকার, 2,50,000 ছিল এথেন্সের, 90,000 ছিল করিন্থের। এবার তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে পলিসের আমরা বলবো সেটা হচ্ছে শাসন কাঠামো। আগেই বলেছি যে অ্যারিস্টটল বলেছিলেন যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট সংখ্যক জনসমষ্টি থাকবে এবং যারা প্রত্যেকে শাসন কার্যে অংশগ্রহণ করবে বা সিটি স্টেটের কার্যকলাপ সাহায্য করবে। তো কেমন ছিল শাসন কাঠামো? গ্রিসের নবরাষ্ট্রের শাসন কাঠামো যদি আমরা পর্যালোচনা করে দেখতে পাই তাহলে দেখব যে বিভিন্ন সময় গ্রিসের বিভিন্ন নবরাষ্ট্রের শাসন কাঠামো কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছিল। কি ধরনের ছিল শাসন কাঠামো? শাসন কাঠামো ছিল রাজতান্ত্রিক, মানে বংশানুক্রমিক রাজতান্ত্রিক, ছিল অভিজাততান্ত্রিক, অর্থাৎ কতগুলো অভিজাত পরিবারের অধীনে শাসন কার্য পরিচালিত হতো, আর ছিল গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে যেখানে জনগণ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে সমবেত হতো এবং রাষ্ট্র পরিচালনার কাজে নীতি নির্ধারণ করত। এইরকম গণতান্ত্রিক কাঠামো কিন্তু পলিসগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা দেখব যে রাজতান্ত্রিক ব্যবস্থা গ্রিসের স্পার্টা নামক এক গুরুত্বপূর্ণ যে সিটি স্টেট ছিল সেখানে গড়ে উঠেছিল। স্পার্টা একই সাথে একটু অদ্ভুত ধরনের শাসন কাঠামো ছিল। স্পার্টায় একই সঙ্গে হচ্ছে রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র দুই ধরনের শাসন ব্যবস্থায় স্পার্টায় দেখতে পাওয়া যায়। তাহলে স্পার্টা ছিল একই সাথে রাজতান্ত্রিক, আবার একই সাথে ছিল রাজতান্ত্রিক, আবার একই সাথে ছিল অভিজাততান্ত্রিক। কেমন ছিল? স্পার্টায় রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজার কিন্তু অস্তিত্ব ছিল। রাজার অস্তিত্ব ছিল বা রাজপদের অস্তিত্ব ছিল, কিন্তু স্পার্টার ক্ষেত্রে দেখা যায় যে রাজা শাসন কার্য পরিচালনা করতেন না, তিনি একই সাথে দুটো ভূমিকা পালন করতেন। তিনি দুটো ভূমিকার মধ্যে তার একটা ভূমিকা ছিল, তিনি ছিলেন হচ্ছে পুরোহিত হিসেবে তার দায়িত্ব পালন করতেন, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে সেনাপতি। সেনাপতি হিসেবে তার দায়িত্ব পালন করতেন। তাহলে স্পার্টায় একই সাথে রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, অভিজাততান্ত্রিক ব্যবস্থাও ছিল। স্পার্টায় রাজপদের অস্তিত্ব ছিল এবং রাজা দুই রকমের কাজ করতেন। এক হচ্ছে তিনি পুরোহিতের ভূমিকা পালন করতেন এবং
তিনি সেনাপতির ভূমিকা পালন করতেন। অন্যদিকে যে অভিজাততান্ত্রিক ব্যবস্থা স্পার্টায় উঠেছিল, কতগুলো কি হয়েছিল না কতগুলো অভিজাত পরিবার মিলে স্পার্টার শাসন কার্য চালাতো। তাহলে শাসন কার্য চালাতো কারা? শাসন কার্য চালাতো কতগুলো অভিজাত পরিবার। এই ছিল স্পার্টার শাসন কার্য। অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ সিটি স্টেট এথেন্স। এথেন্সে কিন্তু গণতন্ত্র প্রচলিত ছিল। সিটি স্টেট এথেন্সে গণতন্ত্র প্রচলিত ছিল, স্পার্টায় ছিল রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের মিশ্রণ। কিন্তু গণতন্ত্র বা অভিজাততন্ত্র বা রাজতন্ত্র যে সিটি স্টেটগুলোতে গড়ে উঠেছিল, তাদের মূল বিষয়টা কি ছিল? কিভাবে এই শাসন কাঠামো পরিচালিত হতো এবং কাদের দ্বারা সেই শাসন কাঠামো পরিচালিত হতো? এইবার আমরা সেটা একবার দেখব। আমরা যদি শাসন কাঠামো একেবারে ভেতরের দিকটা আলোচনা করি বা কাঠামোটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো শাসন কাঠামো মূলত তিনটে ভাগে বিভক্ত ছিল। এই যে বিভাগটা আমরা বলবো, সেটা মোটামুটি ভাবে গ্রিসে প্রত্যেকটা নগর রাষ্ট্রের ক্ষেত্রেই একই ধরনের ব্যবস্থা ছিল। কিরকম ব্যবস্থা ছিল? যেমন ছিল হচ্ছে যেমন একটা ছিল সমিতি, দ্বিতীয় ছিল পরিষদ, তৃতীয় ছিল ম্যাজিস্ট্রেট, চার ছিল চতুর্থ ছিল হচ্ছে জুরি আদালত। তাহলে প্রত্যেকটা নগর রাষ্ট্রের শাসন কাঠামোকে যদি আমরা ভাঙি, তাহলে চারটে জিনিস তার মধ্যে আমরা খেয়াল করব। এক সমিতি, দুই পরিষদ, তিন ম্যাজিস্ট্রেট, আর চার হচ্ছে জুরি আদালত। এই চারটে বিভাগ নিয়ে এথেন্স, স্পার্টা সহ গ্রিসের প্রত্যেকটা নগর রাষ্ট্রে শাসন কাঠামো গড়ে উঠেছিল। কিন্তু আমরা এদের সম্পর্কে আর দু চার কথা জানি। এরা কি কাজ করত, কিভাবে বা এদের গঠন। সমিতি, সমিতির মুখ্য কাজ ছিল আইন, আইন প্রণয়ন, শাসন, বিচার। গ্রিসের নগর রাষ্ট্রের যে সমিতিগুলো গড়ে উঠেছিল, এই সমিতিগুলো মুখ্যত তিন ধরনের কাজ করত। আইন প্রণয়ন করত, তারা শাসন কার্য পরিচালনায় সাহায্য করত এবং
তারা বিচার কার্যে অংশ নিত। কিন্তু এই সমিতিগুলো আবার কাদের নিয়ে গড়ে উঠত? এই সমিতিগুলো গড়ে উঠত মূলত এথেন্সের বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নাগরিকদের। এই সমিতিগুলি গড়ে উঠেছিল প্রাপ্তবয়স্ক নাগরিকদেরকে। তো মুখ্যত আমরা এথেন্সের সমিতির কথা জানলাম। সমিতি তিন ধরনের কাজ করত: আইন প্রণয়ন করত, শাসন করত, বিচার করত। এই সমিতিগুলি গড়ে উঠত প্রাপ্তবয়স্ক নাগরিকদেরকে নিয়ে। এবার পরিষদের কথা। সিটি স্টেটগুলোতে যে পরিষদ গড়ে উঠেছিল, সেই পরিষদগুলো মুখ্যত সমিতির মতোই কাজ করত। অর্থাৎ আইন, বিচার, শাসন, এই তিন প্রকারই কাজ করত। কিন্তু একটা শুধু পার্থক্য ছিল, সেটা হচ্ছে সমিতিগুলি তুলনায় এই পরিষদগুলো ছিল অধিক ক্ষমতাশালী। এই পরিষদগুলো গড়ে উঠত কিন্তু কেবলমাত্র নাগরিকদেরকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমিতি আর পরিষদ, এই দুইয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য শুধু একটাই: সমিতি তুলনায় পরিষদ ছিল অধিক ক্ষমতাশালী। এবং পরবর্তীকালে এই পরিষদগুলোই এথেন্সের নগর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথা সমস্ত সিটি স্টেটগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শাসন অঙ্গ হিসাবে বিবেচিত। ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা মূলত বিচার করতে এবং শাসন কার্য সম্পূর্ণভাবে সম্পন্ন করতে সাহায্য করতে। এই ম্যাজিস্ট্রেটরা ছিলেন সবথেকে প্রভাবশালী শাসন সংগঠন। তাদের মাধ্যমে বিচার কার্য সম্পূর্ণভাবে পরিচালিত হতো এবং তারা শাসন কার্য পরিচালনা করতে সাহায্য করত। এথেন্সের যে জুরি আদালত ছিল, সেই জুরি আদালতে বিচার করতেন এই ম্যাজিস্ট্রেট। বিচার করতেন এই ম্যাজিস্ট্রেটরা। সুতরাং আমরা এক ঝলক শাসন কাঠামোটা আর একবার দেখে নিব। গ্রিসের যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, সেই নগর রাষ্ট্রে তিন ধরনের আমরা রাজনৈতিক ব্যবস্থা দেখতে পাই: এক, রাজতান্ত্রিক, অভিজাততান্ত্রিক এবং গণতান্ত্রিক। গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র স্পার্টাতে একই সাথে রাজতান্ত্রিক এবং অভিজাততান্ত্রিক দুই ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। স্পার্টায় রাজা শাসন করতেন না, দুটো ভূমিকা পালন করতেন: পুরোহিতের ভূমিকা এবং সেনাপতির ভূমিকা পালন করতেন। আর স্পার্টায় শাসন কার্য পরিচালনা করত কতগুলি অভিজাত পরিবার। এইবার এই শাসন কাঠামোকে বিশ্লেষণ করলে আমরা এর চারটে অঙ্গ পাই: এক, সমিতি; দুই, পরিষদ; তিন, ম্যাজিস্ট্রেট; চার, জুরি আদালত। সমিতিগুলি কাজ করত, আইন প্রণয়ন করত অর্থাৎ আইন রচনা করত, শাসন কার্যে সহায়তা করত এবং বিচার কার্যে সাহায্য করত। এই সমিতিগুলি গড়ে উঠত প্রাপ্তবয়স্ক নাগরিকদেরকে নিয়ে। পরিষদ, এরা
একই কাজ করত, আইন প্রণয়নে সাহায্য করত, বিচার করত এবং শাসন কার্যে সাহায্য করত। এরা গড়ে উঠত প্রাপ্তবয়স্ক নাগরিকদের নিয়ে, কিন্তু এরা সমিতির থেকে অধিক ক্ষমতাশালী ছিল। তিনি ম্যাজিস্ট্রেট মুখ্যত বিচার কার্য সম্পন্ন করতেন এবং জুরি আদালতগুলো এই ম্যাজিস্ট্রেটরাই পরিচালনা করতেন। তো এই যে এথেন্স এবং স্পার্টা, এই সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট, জুরি আদালত, এইগুলো বিভিন্ন নামে কিন্তু আবার প্রচলিত ছিল। সুতরাং আমরা দেখতে পেলাম যে পলিসের 3 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শাসন কাঠামো। চার নম্বর, নাগরিক ও অনাগরিক। গ্রিসের যে নগর রাষ্ট্রগুলোতে জনগণ বসবাস করত, তাই এই নগর রাষ্ট্রের জনগণদেরকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। গ্রিসের জনগণকে আমরা 4টা ভাগে ভাগ করেছি: নাগরিক, বিদেশি, মহিলা এবং কৃতদাস। আমরা এক ঝলক দেখব যে গ্রিসের যারা নাগরিক হতেন তারা সংখ্যায় ছিলেন কিন্তু কম, এবং এই নাগরিক হওয়ার ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হতো। এরা প্রত্যেকেই জন্মসূত্রে নাগরিকতা অর্জন করতেন। নাগরিকেরা নাগরিকত্ব অর্জন করতেন জন্মসূত্রে। তবে স্পার্টার ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সম্পত্তি। স্পার্টার ক্ষেত্রে লাগতো নির্দিষ্ট সম্পত্তি, জন্মসূত্রে তো হতেই হতো, তার সঙ্গে তাদের একটা নির্দিষ্ট সম্পত্তির মালিক হতে হতো। এই যে নাগরিক, এই নাগরিকরা কিন্তু সিটি স্টেটগুলোতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এরা একটা নির্দিষ্ট জায়গায় সমবেত হতেন, তারা রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করতেন এবং শাসন কার্যে সাহায্য করতেন। জনগণের দ্বিতীয় অংশ ছিল হচ্ছে বিদেশি। এথেন্স এবং স্পার্টা এই দুই গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের যে হিসাব আমরা পাই তাতে দেখা যায় যে বিদেশিদের সংখ্যা ছিল কিন্তু এই নগর রাষ্ট্রগুলোতে যথেষ্ট, এবং বিদেশিরা কিন্তু নগর রাষ্ট্রগুলোতে তাদের
বিভিন্ন অধিকার কিন্তু ভোগ করতেন। অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে যারা বিদেশি তাদের শিক্ষা এবং দর্শন এই দুইয়ের ক্ষেত্রেই সমান সুযোগ সুবিধা পাওয়া দরকার। সুতরাং গ্রিসে বিদেশিরা থাকতেন, এরা নাগরিক অধিকার কিন্তু ভোগ করতেন না, অর্থাৎ নাগরিক অধিকার থেকে এরা বঞ্চিত ছিলেন। 3 নম্বর, জনগণের একটা বড় অংশ ছিলেন মহিলা, কিন্তু এই মহিলারা কিন্তু নাগরিক অধিকার ভোগ করতে পারতেন না। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে আমরা গ্রিসের নগরাষ্ট্রের যে চিত্র পাই তাতে দেখতে পাই মেয়েদের কিন্তু কোনো অধিকার ছিল না। তারা কোনো রকম রাষ্ট্রীয় কার্যে অংশ নিতেও পারতেন না, এমনকি তারা নাগরিক বলে বিবেচিত হতেন না, এমনকি তারা নাগরিক কোনো সুযোগ সুবিধাও কিন্তু ভোগ করতে পারতেন না। চতুর্থ একটা বড় অংশ হচ্ছে কৃতদাস। গ্রিসের নগরাষ্ট্রের সব থেকে বেশি সংখ্যায় ছিল কৃতদাস। এই নগরাষ্ট্রগুলোর মেরুদণ্ড ছিল কৃতদাস। এই কৃতদাসরা উৎপাদন কাজে, নির্মাণ কাজে এরা সম্পূর্ণভাবে এই নগরাষ্ট্রকে সাহায্য করত, কিন্তু এদের কোনো রকম অধিকার ভোগ করার উপায় ছিল না, এমনকি এদেরকে হত্যা পর্যন্ত করা যেত। তাই সিটি স্টেটের সব থেকে অবহেলিত সম্প্রদায় ছিল কিন্তু এই কৃতদাসেরা। তাহলে আমরা দেখলাম নাগরিক ও অনাগরিক এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে জনগণ ছিল 4টে ভাগে বিভক্ত: নাগরিক, বিদেশি, মহিলা এবং কৃতদাস। নাগরিকরা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করতেন। স্পার্টার ক্ষেত্রে নির্দিষ্ট বা ব্যক্তিগত সম্পত্তি ছিল তাদের নাগরিকত্ব অর্জনের একটা মাপকাঠি। বিদেশিরা ছিলেন যারা অনেক সুযোগ সুবিধা ভোগ করতেন কিন্তু নাগরিক করে তারা বিবেচিত হতেন না। ছিল মহিলা, এই মহিলারা কিন্তু কোনোভাবেই নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন না। আর ছিল কৃতদাস, এদের সংখ্যা ছিল সব থেকে বেশি, কিন্তু এরাই ছিল হচ্ছে সিটি স্টেটের সব থেকে অবহেলিত সম্প্রদায়। গ্রিসের নগর রাষ্ট্রের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জনগণের প্রত্যক্ষ শাসন। অ্যারিস্টটল পলিসের যে সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে গ্রিসের নগর রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তারা নগর রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করবেন। তারই প্রতিফলন আমরা দেখতে পাই যে গ্রিসের যে নগরাষ্ট্রগুলো গড়ে উঠেছিল তাতে দেখতে পাওয়া যাবে যে একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট স্থানে গ্রিসের যারা নাগরিক ছিলেন তারা জমায়েত হতেন এবং তারা তাদের নিজেদের বক্তব্য আইন বিষয়ে, শাসন বিষয়ে তারা উপস্থাপন করতেন এবং সেই তাদের মতামত অনুযায়ী কিন্তু এই নগরাষ্ট্রগুলো পরিচালিত হতো। তাই প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন বলতে আমরা যা বুঝি তা প্রায় যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্বে গ্রিসে কিন্তু গড়ে উঠেছে। গ্রিসের নগর রাষ্ট্রের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল স্বতন্ত্র। স্বতন্ত্র মানে গ্রিসের যে
ভৌগোলিক অবস্থা কথা আমরা জানতে পারি, তাতে গ্রিসের ভৌগোলিক অবস্থা ছিল পর্বতময়, পাহাড়ের দ্বারা বিচ্ছিন্ন এবং সমুদ্রের দ্বারা তারা বিচ্ছিন্ন। এবং সব থেকে বড় ব্যাপার যে এই যে ভূখণ্ডগুলো ছিল, এই ভূখণ্ডগুলোর মধ্যে কিন্তু সেই রকম ভাবে কোনো যোগাযোগ স্থাপনের কোনো উপায় তখন গড়ে ওঠে। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা নগরাষ্ট্রে যে শাসন কাঠামো গড়ে উঠেছিল, সেই শাসন কাঠামো ছিল কিন্তু সম্পূর্ণ রকমভাবে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ কোনো একটা কেন্দ্রীয় শক্তি গ্রিসে এই নগর রাষ্ট্রগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করত না। কিরকম ছিল তাদের এই স্বাতন্ত্র্য, সেটা সম্পর্কে আমরা দেখে নিব। যে তখন গ্রিসের নগর রাষ্ট্রগুলোর শাসন কার্য পরিচালনার জন্য একটা সরকার থাকত, অর্থাৎ শাসনযন্ত্র। আধুনিক কালে আমরা সরকার বলতে যা বুঝি তার সাথে কিন্তু তফাৎ ছিল। আমাদের পরোক্ষভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আমাদের হয়ে দেশ শাসন করে, কিন্তু গ্রিসের ক্ষেত্রে দেখা যাবে এই সরকার অর্থাৎ যারা শাসক হতেন তারা প্রত্যক্ষভাবে, এথেন্সের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে এরা নির্বাচিত হতেন এবং এরা শাসন কার্য পরিচালনা অংশ হতেন। এই সরকার নগর রাষ্ট্র ভেদে কখনো কখনো বিভিন্ন রকম হতে পারতেন। যেমন আমরা জানি এথেন্সের এই সরকার ছিল গণতান্ত্রিক, স্পার্টার ক্ষেত্রে অভিজাততান্ত্রিক এই সরকার কিন্তু আমরা দেখতে পাই। দ্বিতীয়, মন্দির। গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কিন্তু মন্দির বা দেবালয় ছিল। এই মন্দির বা দেবালয়গুলো তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণ করত এবং এই দেবালয়গুলোতেও অনেক সময় তাদের জমায়েত হতো। তারা জমায়েত হতেন এবং বিভিন্ন বিষয়ে তারা নীতি নির্ধারণ করতেন। কোন কোন সিটি স্টেটে বা নগর রাষ্ট্রের মানচিত্র গড়ে উঠেছে, মানচিত্র ছিল এবং তাদের আলাদা মুদ্রাও ছিল। এই মানচিত্র এবং মুদ্রার তথ্য কিন্তু আমরা জানতে পারি। সুতরাং গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো ছিল, সেই নগর রাষ্ট্রগুলো স্বতন্ত্র ছিল এবং তারা বিভিন্ন নগর রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকার ছিল। তাদের মধ্যে মন্দির বা দেবালয় গড়ে উঠেছিল এবং তাদের মধ্যে নিজস্ব মানচিত্র এবং মুদ্রা ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নগর কেন্দ্রিকতা এবং গ্রাম কেন্দ্রিকতা। আমরা পলিসের যে ইংরেজি অনুবাদ করেছিলাম তা ছিল হচ্ছে সিটি স্টেট এবং বাংলা তর্জমা হচ্ছে নগর রাষ্ট্র। তো নগর বা সিটি যাই বলি না কেন, তার দ্বারা কিন্তু মূলত আমরা শহরকেই বুঝি। তাই এইরকম একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হতে পারে যে প্রাচীন গ্রিসে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা ছিল সম্পূর্ণ রকমভাবে শহর কেন্দ্রিক। কিন্তু এই রকম ধারণা করলে কিন্তু আমাদের মূল বিষয়টা বুঝতে কিছু ত্রুটি থেকে যাবে। সেই জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে
আমি উপস্থাপন করছি যে নগর কেন্দ্রিকতা এবং গ্রাম কেন্দ্রিকতা, অর্থাৎ একদিকে যেমন নগর রাষ্ট্রগুলোতে তাদের নগর কেন্দ্রিকতা অর্থাৎ শহর কেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তেমনি শহরের পাশে পাশে গ্রামগুলোরও কিন্তু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। বিশেষ করে আমরা যদি বলি যে স্পার্টার কথা, স্পার্টা একই সঙ্গে নগর ও গ্রাম এই দুইয়ের বৈশিষ্ট্যই কিন্তু লক্ষ্য করা যায়। সাধারণভাবে গ্রামগুলোতে কৃষক, শ্রমজীবী মানুষ অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষেরা বসবাস করত, আর নগরগুলোর ক্ষেত্রে ধনী লোকেরা বা নাগরিকেরা কিন্তু বসবাস করত। তাই গ্রিসে যে সিটি স্টেট গুলো ছিল, সেই সিটি স্টেট গুলো ছিল মুখ্যত নগর এবং গ্রামে এক সংমিশ্রিত অবস্থা বা ব্যবস্থা, যেখানে গ্রামগুলোতে কৃষক এবং শ্রমজীবী মানুষ বাস করত, যেখানে চারণভূমিও থাকতো। অন্যদিকে নগরগুলোতে সাধারণত ধনী মানুষেরা থাকতো এবং নাগরিকেরা বসবাস করত। এটা আমরা স্পার্টার একটা অন্যতম সিটি স্টেট স্পার্টার কথা উল্লেখ করলাম। এই রকম বৈশিষ্ট্য গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বেশিরভাগটার ক্ষেত্রেই কিন্তু এই রকম আমরা দেখতে পাই। সুতরাং নগর কেন্দ্রিকতা আর গ্রাম কেন্দ্রিকতা ছিল এথেন্সের নগর রাষ্ট্রগুলোর আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নগর রাষ্ট্রগুলোর সর্বশেষ বৈশিষ্ট্য হিসাবে আমি অর্থনৈতিক বৈষম্যের কথা উল্লেখ করব। যুগ যুগান্ত ধরে মানুষের মধ্যে ধনী এবং দরিদ্রের যে তারতম্য তা লক্ষ্য করা যায়, এবং এই তারতম্য যীশুখ্রিস্ট জন্মের 1000 বছর পূর্বে গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও কিন্তু বর্তমান ছিল। গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় যে যেখানে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটেছিল, সেখানে এই বৈষম্য ছিল আরো প্রবল। যেমন স্পার্টার ক্ষেত্রে কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটেছিল। অন্যদিকে আবার এথেন্সের ক্ষেত্রে বাণিজ্যিক ভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটেছিল। তো অর্থনীতির মূল মেরুদণ্ড যাই হোক না কেন, কৃষি বা বাণিজ্য যাই হোক না কেন, নগর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু ধনী আর দরিদ্র এই দুইয়ের মধ্যে বৈষম্য কিন্তু প্রকট ছিল। আরো প্রকট হিসেবে আমরা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি স্পার্টার ক্ষেত্রে নাগরিক অধিকার যখন পেত এইখানকার জনগণ, তখন তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিগত সম্পত্তির কিন্তু অধিকার হতে হতো। সুতরাং আমরা এক ঝলক একটু দেখে নেব যে প্রাচীন গ্রিসে প্রায় আজকে যেটা জানলাম, প্রাচীন গ্রিসে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পূর্বে সিটি স্টেটের উদ্ভব ঘটেছিল। সিটি স্টেটগুলোর উদ্ভবের পিছনে গ্রিসের নগর রাষ্ট্রগুলোর ভাঙন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করেছিল। এছাড়া গ্রিসের যে সিটি স্টেটগুলো গড়ে উঠেছিল, সেই সিটি স্টেটগুলো গড়ে ওঠার পেছনে সেখানে বাজার অর্থাৎ অর্থনৈতিক ক্রয় বিক্রয়ের কেন্দ্র,
যেখানে মানুষ একসাথে জমায়েত হতো, মিলিত হতো, গল্প করত, এবং এই জনসমাবেশ থেকে গড়ে উঠেছিল সিটি স্টেটগুলো। গ্রিসের বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান, যে বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান তাদের স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করেছিল। এই বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান এই সিটি স্টেটগুলো গড়ে তুলতে সাহায্য করেছিল। আর সব থেকে বড় ঘটনা ছিল তাদের নিজস্ব মানসিকতা। তারা সবসময় ছোট, স্বল্প আয়তন বিশিষ্ট তারা নগর রাষ্ট্র কিন্তু পছন্দ করত। এই কারণে সেই সময় সিটি স্টেটগুলো উদ্ভব ঘটেছিল। সিটি স্টেটগুলোর যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছিলাম, তাতে স্বল্প জনসংখ্যা সম্পন্ন সিটি স্টেট আমরা খেয়াল করেছি। আমরা আয়তন সিটি স্টেটের সেইটা অত্যন্ত স্বল্প হবে, সেইটা আমরা খেয়াল করেছি। সিটি স্টেটগুলোতে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে, এইটা আমরা খেয়াল করেছি। এবং সিটি স্টেটগুলোর যে শাসন কাঠামো গড়ে উঠেছিল, সেই শাসন কাঠামো কখনো গণতান্ত্রিক, কখনো রাজতান্ত্রিক, আবার কখনো বা অভিজাততান্ত্রিক, সেটাও আমরা খেয়াল করেছি। এবং এইভাবে গ্রিসের নগরাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা আজকে দেখলাম, সেইটা আজকের দিনে আধুনিক সভ্য সমাজের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু একই বৈশিষ্ট্য আমরা অনেকাংশে দেখতে পাই।